কন্টেন্টটি এআই এর সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয়। এআই এখানে একটি শক্তিশালী সহকারী, মূল চালক নয়। আসসালামু আলাইকুম। নমস্কার। আজ আমরা মোহাম্মদ আসাদের বিখ্যাত বই দ্য রোড টু মক্কার গভীরে যাব। হ্যাঁ, এটা একটা অসাধারণ বই। আমাদের হাতে বইটির ভূমিকা আর প্রথম কয়েকটি অধ্যায় আছে, মানে যেখানে তার নিজের কথা, আরব জীবনের নানান অভিজ্ঞতা আর এক গভীর আধ্যাত্মিক যাত্রার ছবি বেশ স্পষ্টভাবে ফুটে উঠেছে। ঠিক। আর এই আলোচনাটা আমাদের বুঝতে সাহায্য করবে কিভাবে বিংশ শতাব্দীর একজন ইউরোপীয় মানুষ, যার সংস্কৃতি পরিবেশ সব অন্যরকম, তিনি কিভাবে সম্পূর্ণ ভিন্ন একটা জগতে ঢুকলেন আর শেষ পর্যন্ত ইসলামকে গ্রহণ করলেন। একদম। এটা শুধু একটা ভ্রমণ কাহিনী বা আত্মজীবনী নয়, কিন্তু আসাদ তো নিজেই বলেছেন এটা তার বিশ্বাসের পথে যাত্রার গল্প। হ্যাঁ, তিনি এটা পরিষ্কার করেছেন। আমাদের আজকের আলোচনার উৎস তাহলে বইয়ের ভূমিকা, দ্য স্টোরি অফ আ স্টোরি আর থার্স্ট, বিগিনিং অফ দ্য রোড, ওয়েন্স, ভয়েসেস, এই অধ্যায়গুলো। লক্ষ্যটা হলো এই নির্বাচিত অংশগুলো থেকে তার যাত্রার মূল নির্যাসটুকু, মূল ভাবনাটা তুলে আনা। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, অবশ্যই। প্রথমেই যে প্রশ্নটা মনে আসে, বইটা তো বেশ পরে লেখা, এত বছর পর কেন তিনি এই বইটা লিখলেন? এর পেছনে বিশেষ কোনো কারণ ছিল? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। আসাদ আসলে ভূমিকাতেই এর উত্তর দিয়েছেন। তিনি বলছেন ১৯৫২ সালের দিকে যখন তিনি নিউ ইয়র্কে পাকিস্তানের জাতিসংঘ মিশনে কাজ করছেন, তখন তার পশ্চিমা বন্ধুরা প্রায়ই জানতে চাইত যে কিভাবে তিনি এই পথে এলেন। ঠিক, কিভাবে তিনি প্রাচ্যের জীবন ইসলামের সাথে এতটা একাত্ম হলেন। তাদের এই কৌতূহল মেটাতেই তাদের বোঝানোর জন্যই এই বইটা লেখার সিদ্ধান্ত নেন তিনি। আচ্ছা। এটা আসলে তার ব্যক্তিগত পরিবর্তনের একটা আন্তরিক বিবরণ, আর মুসলিম বিশ্বের সাথে তার মিশে যাওয়ার গল্প। তার জীবনটা কিন্তু সত্যিই বেশ অন্যরকম, সিনেমার মতো। অস্ট্রিয়া হাঙ্গারি থেকে শুরু, তারপর আরব মরুভূমি, সাংবাদিকতা, ইসলাম গ্রহণ, পাকিস্তানের হয়ে কাজ করা, হ্যাঁ, অনেকগুলো মোড়, বেশ নাটকীয় পটভূমি। জন্ম তো লভোভ শহরে, লভোভ, যেটা তখন অস্ট্রিয়া হাঙ্গারির অংশ ছিল। ও আচ্ছা। পড়াশোনা করেছেন ভিয়েনা আর বার্লিনে। তারপর ১৯২০-এর দশকে মধ্যপ্রাচ্যে এলেন বিদেশি সংবাদদাতা হিসেবে। হ্যাঁ, সাংবাদিক হিসেবে ১৯২৬ সালে ইসলাম গ্রহণ করেন। এরপর প্রায় ৬ বছর আরবে কাটান। সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ ইবনে সৌদের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, এমনকি উপদেষ্টাও ছিলেন। তাই নাকি? হ্যাঁ, আর পরে তো আল্লামা ইকবালের দ্বারা প্রভাবিত হয়ে পাকিস্তান আন্দোলনেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। জীবনটা নানা দিকে বাঁক নিয়েছে। আচ্ছা, বইয়ের শুরুতেই একটা বিষয় কিন্তু বেশ চোখে পড়ে। তিনি পশ্চিমা সভ্যতা আর তার দৃষ্টিভঙ্গি নিয়ে বেশ সমালোচনা মুখর। একদম ঠিক ধরেছেন। আসাদ মনে করতেন পশ্চিমা বিশ্ব, যার ভিত্তিটা মূলত গ্রেকো রোমান চিন্তাধারার ওপর দাঁড়িয়ে, তারা প্রায়ই নিজেদের সভ্যতাকেই একমাত্র সঠিক আর উন্নত মনে করে। হ্যাঁ, এটা একটা কমন ধারণা পশ্চিমে। আর অন্য সংস্কৃতি, বিশেষ করে মুসলিম বিশ্বকে, তারা হয় একটু অনুন্নত বা নিচু চোখে দেখে। তার মতে ইসলাম সম্পর্কে পশ্চিমাদের মনে যে একটা ভয় বা ভুল ধারণা কাজ করে, তার ঐতিহাসিক কারণও আছে। কিন্তু তিনি যেমন ক্রুসেডের কথা উল্লেখ করেছেন, বলছেন ক্রুসেড হয়তো একসময় ইউরোপকে একটা ঐক্য দিয়েছিল, কিন্তু একই সাথে ইসলামের একটা বেশ বিকৃত আর স্থায়ী নেতিবাচক ছবি তৈরি করেছিল পশ্চিমে। সেই ধারণাটা কি আজও রয়ে গেছে? তার মতে হ্যাঁ, সেই ক্রুসেডের ছায়াটা আজও পশ্চিমা মননে ইসলাম সম্পর্কে একটা বিরূপ ধারণা তৈরি করে রেখেছে। বেশ গভীর পর্যবেক্ষণ। এই ভূমিকার পরই তিনি পাঠককে সরাসরি নিয়ে যাচ্ছেন আরব মরুভূমির একটা ভয়ঙ্কর কিন্তু আকর্ষণীয় অভিজ্ঞতায়। সার্স্ট অধ্যায়টা পড়ার সময় গায়ে কাটা দেয়। অসাধারণ বর্ণনা, তাই না? ১৯৩২ সালে গ্রীষ্মকাল, নুফুদ মরুভূমিতে তার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা দিয়ে শুরু। একা ছিলেন? না, সঙ্গী ছিলেন জায়েদ নামে এক শাম্মার বেদুইন, খুব অভিজ্ঞ একজন মানুষ। তারা নাজিদ থেকে তাইমার মরুদ্যানে যাচ্ছিলেন। আচ্ছা। আসাদ মরুভূমির সেই নির্জনতা, নিস্তব্ধতা, মরীচিকা, ভয়ঙ্কর গরম, পানির অভাব, এই সব কিছুর কথা যেমন বলেছেন, তেমনি এর একটা অদ্ভুত সম্মোহনী শক্তির কথাও বলেছেন। হ্যাঁ, একটা টান আছে যেন। ঠিক। আর জায়েদের সাথে তার বন্ধুত্বটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। জায়েদ খুবই বিচক্ষণ আর অভিজ্ঞ বেদুইন ছিলেন।
মরুভূমির এই রুক্ষতার বর্ণনার পাশাপাশি বেদুইনদের জীবনের ছবিও তো তিনি এঁকেছেন, তাই না? হ্যাঁ, এঁকেছেন। বেদুইনদের আতিথেয়তা, প্রকৃতির সাথে তাদের সহজ বোঝাপড়া, এসবে তিনি বেশ মুগ্ধ হয়েছিলেন। হুম। আর এই প্রসঙ্গেই তিনি ১৯২৭ সালে মক্কায় বাদশাহ আব্দুল আজিজ ইবনে সৌদের সাথে তার প্রথম সাক্ষাতে স্মৃতিচারণ করেন। ও, বাদশাহর সাথে দেখা হওয়ার ঘটনাটাও আছে। হ্যাঁ, আছে। বাদশাহর ব্যক্তিত্ব, তার আন্তরিকতা আর কিভাবে তিনি রিয়াদে আমন্ত্রণ পেলেন, সেই ঘটনাটা বেশ আকর্ষণীয়ভাবে তুলে ধরেছেন। দারুণ। কিন্তু আমার মনে হয়েছে এই অধ্যায়ের সবচেয়ে শক্তিশালী অংশ, মানে যেটা মনে দাগ কেটে যায়, সেটা হলো বালুঝড়ে জায়েদের থেকে তার বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনাটা। নিঃসন্দেহে এক কথায় ভয়াবহ অভিজ্ঞতা। জায়েদকে হারিয়ে ফেলা, তারপর ৩ দিন ধরে পানির অভাবে প্রায় মৃত্যুর মুখোমুখি হওয়া, প্রচণ্ড তৃষ্ণায় মানসিক বিভ্রম। ভাবা যায় না। এটা শুধু শারীরিক কষ্টের বর্ণনা নয়, কিন্তু এটা একটা গভীর মানসিক আর আত্মিক সংকটের মুহূর্ত ছিল তার জন্য। তিনি লিখছেনও যে যখন সব আশা প্রায় শেষ, তিনি যেন মরুভূমির কণ্ঠ শুনতে পাচ্ছেন। মরুভূমির কণ্ঠ। হ্যাঁ, যেন মরুভূমি তাকে বলছে, তুমি আর কখনো অচেনা থাকবে না, মানে নেভার এগেন উইল্ট দাও বি এ স্ট্রেঞ্জার। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়েই যেন আরব ভূমিটা তার নিজের হয়ে উঠছে, তার পশ্চিমা সত্তাটা যেন একটু একটু করে মুছে যাচ্ছে। এটা তো একটা বিশাল পরিবর্তনের ইঙ্গিত। ঠিক, এটা একটা রূপান্তরের মুহূর্ত, একেবারে টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। এই চরম অভিজ্ঞতার রেশ ধরেই তো তিনি অতীতের অন্য বিপদের কথাও মনে করছেন, তাই না? ঠিক তাই। বালুঝড় থেকে যখন উদ্ধার পেলেন, জায়েদের সাথে বসে কফি খাচ্ছেন, তখন তার মনে পড়ে যায় প্রায় ৮ বছর আগের আরেকটা ঘটনা। কি ঘটনা? দক্ষিণ ইরানে সিরাজ থেকে কিরমান যাওয়ার পথে নিরিশ হ্রদের কাছে এক বিশাল কাদামাটির জলাভূমিতে আটকে পড়ার ভয়ঙ্কর অভিজ্ঞতা। ও বাবা, সেও আরেক বিপদ। হ্যাঁ, সেখানে খানে ক্ষেত নামে এক পুরো কাফেলা সরাইয়ে তাদের আশ্রয় নিতে হয়েছিল। আর সেই সরাইয়ের তত্ত্বাবধায়ক ছিল এক অদ্ভুত লোক, হাসিসে আসক্ত। হাসিসে আসক্ত? হ্যাঁ, সে আবার মনে করত হাসিস নাকি সৃষ্টিকর্তার দান, যা মানুষকে নির্ভীক করে তোলে। এই ছোট ছোট ঘটনাগুলো কিন্তু তার যাত্রাপথের নানা বিচিত্র দিক তুলে ধরে। সত্যি। আচ্ছা, জায়েদের সাথে কথোপকথনে তার ব্যক্তিগত জীবনেরও কিছু ছোঁয়া পাওয়া যায় মনে হলো। হ্যাঁ, পাওয়া যায়। জায়েদের একটা মন্তব্য, মানে যার ভাগ্যে যা আছে, এই কথাটা শুনে তার অতীত মনে পড়ে যায়। প্রেম, বিয়ে, তার স্ত্রীর মৃত্যু, তারপর ইরাকি মেয়ে মুন্তাফিকের সাথে বিচ্ছেদ এবং মক্কায় আসার কারণ। হ্যাঁ, সেই প্রেক্ষাপটটা মনে পড়ে। আবার জায়েদের ছবি তোলার শখ নিয়েও একটা মজার ঘটনা আছে। কিরকম? জায়েদ ছবি তুলতে চাইতেন, কিন্তু স্থানীয় বিশ্বাস অনুযায়ী এটা পাপ কাজ। শেষে এক কাজীর মধ্যস্থতায় সেটার একটা সমাধান হয়। বেশ মজার তো। হ্যাঁ, এরপর তারা মক্কার পথে রওনা দেন। বেশ। এরপর আসছে বিগিনিং অব দ্য রোড অধ্যায়। এখানে আসাদ যেন তার এই যাত্রার, মানে আধ্যাত্মিক যাত্রার শুরুর দিনগুলোতে ফিরে তাকাচ্ছেন। ঠিক বলেছেন। মরুযাত্রার পর তারা এক মরুদ্যানে পৌঁছান। সেখানে কূপের ধারে জল ভরতে আসা নারীদের দেখে তার বাইবেলের একটা গল্পের কথা মনে পড়ে যায়। কোন গল্প? ওই যে আব্রাহামের ভৃত্য আর রেবেকার কাহিনী। ও হ্যাঁ হ্যাঁ। আর এখানেই, মানে এই সময়ে তার বয়স তখন ৩২, তিনি জীবনের অর্থ, তার গন্তব্য, এইসব নিয়ে খুব গভীরভাবে ভাবছেন। তিনি অনুভব করছেন তার ভেতরে যেন দুটো সত্তা পাশাপাশি চলছে। দুটো সত্তা কিরকম? এক হচ্ছে তার ইউরোপীয় অতীত, তার বেড়ে ওঠা, তার চিন্তাভাবনা, আর অন্যটা হচ্ছে আরবের এই বর্তমান জীবন, এই অভিজ্ঞতাগুলো। কিন্তু এই দুটো ধারা কোথায় গিয়ে মিলবে তিনি ঠিক বুঝতে পারছেন না। একটা দ্বন্দ্বের মতো। হ্যাঁ, একটা গভীর দ্বন্দ্ব। তিনি ভাবছেন তিনি কি এখানে চিরকাল আগন্তুকই থেকে যাবেন, নাকি তার শেকড় এখানেই গজাবে। এই প্রশ্নগুলো তাকে খুব নাড়া দিচ্ছে। বুঝতে পারছি। আচ্ছা, তার এই ইউরোপীয় অতীত, মানে ছেলেবেলা, পারিবারিক পটভূমি, সেটা কেমন ছিল? মনে তো হয় বেশ অবস্থাপন্ন পরিবার ছিল। হ্যাঁ, লভবের এক বেশ সম্ভ্রান্ত ইহুদি পরিবারে জন্ম। বাবা ছিলেন আইনজীবী, মা ব্যাংকার পরিবারের মেয়ে। ও মজার ব্যাপার হলো তার বাবা নিজেও কিন্তু যৌবনের রাবাই, মানে ইহুদি ধর্মগুরু হওয়ার পথে বেশ খানিকটা এগিয়েও পরে আইন পেশায় চলে আসেন। তার দাদাও ছিলেন গণিত আর জ্যোতির্বিদ্যায় আগ্রহী। বাহ, বেশ শিক্ষিত পরিবার। হ্যাঁ, তিনি নিজে হিউম্যানিস্টিক জিমন্যাসিয়ামে পড়েছেন। ছোটবেলা থেকেই প্রচুর বই পড়তেন, জুল ভার্ন থেকে শুরু করে নিৎসে পর্যন্ত।
কিন্তু স্কুলের ধরাবাঁধা পড়াশোনায় তার বরাবরই এক ধরনের অতৃপ্তি ছিল। ইহুদি পরিবারে বড় হয়েছেন, কিন্তু ধর্মের প্রতি তার নিজের দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল তখন? তিনি হিব্রু আরামাইক শিখেছিলেন, ওল্ড টেস্টামেন্ট, তালমুদ এসব পড়েছেন। কিন্তু কৈশোরেই ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি কেমন যেন আগ্রহ হারিয়ে ফেলেন। কেন? তার কাছে এগুলো খুব যান্ত্রিক মনে হতো, প্রাণহীন। বিশেষ করে ইহুদিদের যে নির্বাচিত জাতি বা চোজেন পিপল, এই ধারণাটা এটা তাকে খুব অস্বস্তিতে ফেলত। এটা মানতে পারতেন না? হ্যাঁ, তিনি ভাবতেন কেন ঈশ্বর শুধু একটা নির্দিষ্ট জাতিকেই বিশেষভাবে দেখবেন? সবার প্রতি তার করুণা সমান হওয়া উচিত না? এই প্রশ্নগুলোই হয়তো তাকে পরে অন্য কোনো আধ্যাত্মিক পথের দিকে ঠেলে দিয়েছিল। হতেই পারে। এরপর তিনি ভিয়েনা এলেন, প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরে। সেই সময়ের ইউরোপের যে অস্থিরতা, সেটা তাকে কিভাবে প্রভাবিত করেছিল? যুদ্ধবিধ্বস্ত ভিয়েনা, তিনি সেখানে দর্শন আর শিল্পকলার ইতিহাস পড়তে গেছিলেন, কিন্তু বেশি দিন টিকতে পারেননি। তার মনে হয়েছিল পুরো ইউরোপ যেন একটা গভীর আধ্যাত্মিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। মানে একটা শূন্যতা। একদম। মূল্যবোধের অবক্ষয়, মানুষের ভেতরের শূন্যতা, এগুলো তাকে খুব পীড়া দিত। সেই সময় ভিয়েনা ছিল আবার মনোবিশ্লেষণের কেন্দ্র। ফ্রয়েড, অ্যাডলার, অটোগ্রস এসব চিন্তকদের কাজ তাকে প্রভাবিত করলেও কিন্তু তাতেও সমাধান খুঁজে পাননি। না, তিনি মনে করতেন এগুলো শুধু সমস্যার বিশ্লেষণ করে, কিন্তু কোনো সমাধান দেয় না। আর তরুণ প্রজন্মের মধ্যে যে নৈতিক স্খলন তিনি দেখছিলেন, তাতে তিনি আরও হতাশ হয়ে পড়েন। এই হতাশা, এই অতৃপ্তি, এসব থেকেই কি সাংবাদিকতার জগতে আসা? একটা নতুন কিছু খোঁজার চেষ্টা? মনে হয় অনেকটাই তাই। একটা পথ খুঁজছিলেন তিনি। শেষ পর্যন্ত সাংবাদিক হওয়ার সিদ্ধান্ত নিলেন, আর ১৯২০ সালে ভিয়েনা ছেড়ে বার্লিনে চলে গেলেন। বার্লিনে? হ্যাঁ, শুরুতে বেশ কঠিন সময় গেছে, কিন্তু স্ট্রাগল করতে হয়েছে। এমনকি বিখ্যাত চলচ্চিত্র পরিচালক F.W. মুরনাওর সহকারী হিসাবেও কিছুদিন কাজ করেছেন। তাই নাকি? সিনেমার জগতেও ছিলেন? হ্যাঁ, অল্প কিছুদিন। পরে ইউনাইটেড টেলিগ্রাফের মাধ্যমে সাংবাদিকতায় ঢোকেন। আর ১৯২১ সালে ম্যাক্সিম গোর্কির স্ত্রী মাদাম গোর্কির একটা সাক্ষাৎকার তাকে বেশ পরিচিতি এনে দেয়। ও, এটাই কি ব্রেকথ্রু ছিল? হ্যাঁ, বলা যেতে পারে। এরপর তিনি পুরোদস্তুর রিপোর্টার বনে যান। আচ্ছা, এরপর আসছে উইন্ডস অধ্যায়টা। নামটা শুনেই মনে হচ্ছে এটা তার জীবনের মোড় ঘোরানোর ইঙ্গিত দিচ্ছে, যেন তিনি নিজেকে কোনো এক হাওয়ার হাতে ছেড়ে দিচ্ছেন। খুব সুন্দর বলেছেন, ঠিক তাই। জায়েদের সাথে মক্কার পথে যেতে যেতে তার ঠিক এরকমই মনে হচ্ছে, যেন কোনো এক অদৃশ্য শক্তি বা বাতাসই তাকে এই পথে উড়িয়ে নিয়ে এসেছে। বাহ! তিনি আবার ফিরে যাচ্ছেন ১৯২০ দশকের ইউরোপের সেই অস্থির সময়ে, যখন তিনি জীবনের অর্থ খুঁজছিলেন। আর এই সময়ে তিনি লাওৎসের তাওতে চিং পড়েন। লাওৎসে? চীনা দার্শনিক। হ্যাঁ, এই প্রাচ্য দর্শন তাকে ভীষণভাবে নাড়া দেয়। পশ্চিমা সভ্যতার যে বস্তুবাদ, উন্নতির নামে অন্তহীন ছুটে চলা, এই সবকিছুর অসারতা নিয়ে তিনি প্রশ্ন তুলতে শুরু করেন। মানে পশ্চিমা ধ্যান ধারণা থেকে সরে আসছেন? হ্যাঁ, তার মনে গভীর প্রশ্ন জাগছে। লাওৎসের দর্শন হয়তো প্রাচ্যের প্রতি তার আকর্ষণের দরজাটা আরও একটু খুলে দিয়েছিল। এই রকম একটা মানসিক অবস্থাতেই কি তার মধ্যপ্রাচ্যে আসার সিদ্ধান্তটা পাকা হয়? হ্যাঁ, ঠিক এই সময়ে ১৯২২ সালের বসন্তে জেরুজালেমে তার মামা থাকতেন, ডোরিয়ান। তিনি ছিলেন একজন সাইকিয়াট্রিস্ট। ও, মামা জেরুজালেমে থাকতেন? হ্যাঁ, তিনি আসাদকে চিঠি লিখে জেরুজালেমে তার কাছে কিছুদিন থাকার জন্য আমন্ত্রণ জানান। আসাদ ভাবলেন এটাই সুযোগ। তিনি নিকট প্রাচ্যে পাড়ি জমাহেন। জাহাজে এসেছিলেন? হ্যাঁ, আর জাহাজে ফাদার ফেলিক্স নামে এক জেজুইট পাদ্রির সাথে তার দীর্ঘ আলোচনা হয়। কি নিয়ে আলোচনা? অনেক কিছু নিয়ে। বিশ্বাস, ভাগ্য, খ্রিস্টধর্মের মূল পাপ বা অরিজিনাল সিন তত্ত্ব, সেটার সাথে প্রাচ্যের ধারণার পার্থক্য, এসব গভীর বিষয় নিয়ে কথা হয়। ইন্টারেস্টিং। ফাদার ফেলিক্স খুব জোর দিয়েছিলেন বিশ্বাসের ওপর, যুক্তির সীমাবদ্ধতার কথা বলেছিলেন। এই আলোচনাগুলো কিন্তু তার চিন্তার জগৎকে বেশ আলোড়িত করছিল। বোঝাই যাচ্ছে। তারপর তিনি মিশর হয়ে ফিলিস্তিনে ঢুকলেন। যাত্রাপথের বর্ণনাগুলো খুব জীবন্ত লাগে পড়তে। হ্যাঁ, তিনি আলেকজান্ড্রিয়া থেকে ট্রেনে করে ফিলিস্তিনের দিকে রওনা দেন। নীল নদের বদ্বীপ, ক্ষেতখামার, গ্রাম, তারপর সুয়েজ খাল পেরিয়ে সিনাই মরুভূমিতে প্রবেশ। যাত্রাপথের দৃশ্যগুলো দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। আর বেদুইনদের সাথে দেখা হওয়ার কথাও তো আছে। হ্যাঁ, কান্তারা স্টেশনে বেদুইনদের দেখে তিনি খুব মুগ্ধ হন। তাদের মধ্যে তিনি এক ধরনের সময়হীনতা আর স্বাধীনতা খুঁজে পান।
যেটা ইউরোপের যান্ত্রিক জীবন থেকে একেবারে আলাদা। তাদের আচরণে একটা সরল অকৃত্রিম মানবিকতা ছিল। ইউরোপের সাথে একটা বড় পার্থক্য। একদম। আচ্ছা, জেরুজালেমে মামার বাড়িতে থাকার অভিজ্ঞতাটা নিশ্চয়ই তার এই পরিবর্তনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ। মামা ডোরিয়ানের বাড়িতে একদিন তিনি দেখলেন একজন আরব হাজি বাড়ির উঠোনে নামাজ পড়ছেন। সেই দৃশ্যটা তাকে ভীষণভাবে নাড়া দেয়। নামাজের দৃশ্য? হ্যাঁ, নামাজের শারীরিক আর মানসিক একাগ্রতা, স্রষ্টার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণের যে ভঙ্গি, সেটা দেখে তিনি একেবারে অভিভূত হয়ে যান। আগে দেখেননি এভাবে? হয়তো দেখেছেন, কিন্তু এভাবে অনুভব করেননি। পরে সেই হাজি তাকে বুঝিয়ে বলেন যে ইসলাম এই শব্দটার অর্থই হল আত্মসমর্পণ, মানে স্রষ্টার ইচ্ছার কাছে নিজেকে সঁপে দেওয়া। এই উপলব্ধিটা তার কাছে নতুন ছিল। হ্যাঁ, এই উপলব্ধিটা তার মনে খুব গভীর ছাপ ফেলে। তিনি জেরুজালেমের পুরনো শহর ঘুরে দেখেন, আল আকসা মসজিদ, ডোম অফ দ্য রক, এসব জায়গায় যান। হ্যাঁ, আর তিনি আরব জীবনের যে স্বতঃস্ফূর্ততা, তার সাথে ইউরোপীয় জীবনের কৃত্রিমতার পার্থক্যটা খুব তীব্রভাবে অনুভব করেন। ফিলিস্তিনের তখনকার রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে জাইনবাদ বা ইহুদিবাদ নিয়েও তো তার বেশ স্পষ্ট পর্যবেক্ষণ ছিল, তাই না? হ্যাঁ, ছিল। শুরুতে হয়তো তিনি বিষয়টা ইউরোপীয় দৃষ্টিকোণ থেকেই দেখছিলেন, কিন্তু ফিলিস্তিনে এসে সেখানকার বাস্তবতা দেখে তার ধারণা বদলাতে শুরু করে। কিরকম? তিনি বুঝতে পারেন ইউরোপীয় ইহুদিদের জন্য ফিলিস্তিনে একটা ন্যাশনাল হোম বা জাতীয় আবাস তৈরির যে চেষ্টা চলছে, সেটা বেশ কৃত্রিম, এবং এটা স্থানীয় আরব জনগণের অধিকারকে অস্বীকার করে তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তিনি কি এর বিরুদ্ধে কথা বলেছিলেন? হ্যাঁ, তিনি জায়নবাদী আন্দোলনের অন্যতম প্রধান নেতা ড. খাইম ভাইটসম্যানের সাথে দেখা করে সরাসরি প্রশ্ন করেছিলেন। জানতে চেয়েছিলেন আরব সংখ্যাগরিষ্ঠদের মতামত উপেক্ষা করে এখানে একটা ইহুদি রাষ্ট্র গড়ার নৈতিক অধিকার তাদের কোথায়। ভাইটসম্যান কি বলেছিলেন? ভাইটসম্যানের উত্তরে তিনি একেবারে সন্তুষ্ট হতে পারেননি, আর ক্রমশ আরবদের দাবির প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠেন। এরপর তিনি তো বিখ্যাত জার্মান পত্রিকা ফ্র্যাঙ্কফার্টার জেইতুঙ্গের সংবাদদাতা হিসেবে কাজ শুরু করলেন। এটা নিশ্চয়ই তাকে ফিলিস্তিনের রাজনীতির আরও গভীরে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, অবশ্যই। আর এই সময় তার পরিচয় হয় জেকব ইসরায়েল ডি হানের সাথে। ডি হান, ইনি কে ছিলেন? ডি হান ছিলেন একজন ডাচ কবি, সাংবাদিক এবং খুব ধার্মিক, মানে অর্থোডক্স ইহুদি। কিন্তু তিনি রাজনৈতিক জায়নবাদের কঠোর বিরোধী ছিলেন। আচ্ছা, জায়নবাদের বিরোধী ইহুদি। হ্যাঁ। ডি হান মনে করতেন এই রাজনৈতিক জায়নবাদ আসলে ইহুদি ধর্মের মূল বিশ্বাসের পরিপন্থী, ঈশ্বরের প্রতিশ্রুত মিশিয়ার ধারণার বিরোধী। ইন্টারেস্টিং পয়েন্ট। কিন্তু দুঃখজনকভাবে এই স্পষ্টবাদী অবস্থানের জন্য তিনি ১৯২৪ সালে জায়নবাদী আত্মাইর হাতে খুন হন। বলেন কি? খুন হন? হ্যাঁ, এই ঘটনাগুলো আসাদের চোখ আরও খুলে দেয়। তিনি ক্রমশ মুসলিম জনগণের প্রতি আকৃষ্ট হতে থাকেন। তাদের জীবনযাত্রার মধ্যে তিনি এক ধরনের, কি বলবো, আবেগীয় সরলতা বা ভারমুক্ত ভাব খুঁজে পান, আর একটা জটিলতাহীন সাধারণ জ্ঞান, মানে কমন সেন্স। ইউরোপীয় বুদ্ধিজীবীদের কচকচানির চেয়ে এটা তার ভালো লাগে। ঠিক তাই। তার কাছে এটা অনেক বেশি বাস্তব আর আকর্ষণীয় মনে হয়। এরপর ভয়েসেস অধ্যায়ে তিনি আবার বেদুইনদের গানের প্রসঙ্গে ফিরে এসেছেন। এটা যেন তার উপলব্ধির আর একটা স্তর। ঠিক বলেছেন। বেদুইনদের গানকে তিনি শুধু বিনোদন হিসেবে দেখেননি, তিনি এটাকে দেখেছেন এক শাশ্বত জ্ঞানের অনুরণন হিসেবে। মানে এই গানগুলো ব্যক্তিগত আবেগ প্রকাশের জন্য নয়, বরং এটা একটা সম্মিলিত প্রজ্ঞা, একটা জ্ঞান যা প্রজন্ম থেকে প্রজন্মে বাহিত হয়ে আসছে। আচ্ছা। তিনি এখানে আরব আর পশ্চিমা বিশ্ববিখ্যার পার্থক্যটাও খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। একদিকে আরবের সময়হীনতা, আধ্যাত্মিকতা, ভাগ্যকে সহজভাবে মেনে নেওয়ার প্রবণতা, আর অন্যদিকে পশ্চিমের সেই নিরন্তর বস্তুগত উন্নতির পেছনে ছোটা, প্রকৃতিকে জয় করার আকাঙ্ক্ষা। দুটো একেবারে ভিন্ন জগৎ। বোঝাই যাচ্ছে ১৯২২ থেকে ১৯২৬ এই দীর্ঘ সময়টা তিনি মধ্যপ্রাচ্যে ঘুরছেন, দেখছেন, শিখছেন। ইউরোপীয় ঔপনিবেশিকতার প্রভাবও নিশ্চয়ই খুব কাছ থেকে দেখেছেন। অবশ্যই দেখেছেন। তিনি ফিলিস্তিন আর মিশরে ব্রিটিশ শাসন, অন্যান্য অঞ্চলে ইউরোপীয় শক্তির প্রভাব, এগুলো খুব কাছ থেকে লক্ষ্য করেছেন। তিনি দেখেছেন কিভাবে এই ঔপনিবেশিক শক্তিগুলো স্থানীয় সংস্কৃতি আর জীবনযাত্রাকে ব্যাহত করছে। তার মনোভাব কি বদলাচ্ছিল?
পশ্চিমা হস্তক্ষেপে তিনি ক্রমশ খুব নেতিবাচক দৃষ্টিতে দেখতে শুরু করেন। কায়রোতে থাকার সময় তিনি মিশরীয় জীবনের বৈপরীত্য দেখেছেন, দিনের বেলার শান্ত গলি আবার রাতের কোলাহল। কায়রোর জীবনযাত্রা। হ্যাঁ, তিনি অনুভব করার চেষ্টা করেছেন মিশরীয়দের আপাত সরলতার গভীরেও অনেক আবেগ, অনেক জটিলতা আছে, যা বাইরের লোকেরা সহজে বোঝে না। আর মসজিদের মিনার থেকে ভেসে আসা আজানের ধ্বনি, আজানের ধ্বনি তাকে টানত। হ্যাঁ, তাকে এক অভূতপূর্ব ঐক্যের অনুভূতি দিত, যেন সবাই এক সুতোয় বাঁধা। আচ্ছা, ট্রান্সজর্ডানের আমির আবদুল্লার সাথে তার সাক্ষাতের ব্যাপারটা বলুন, সেটাও তো বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। হ্যাঁ, ১৯২৩ সালের গ্রীষ্মে তিনি আম্মানে যান। সেখানে তৎকালীন আমির আবদুল্লার সাথে দেখা করেন, যিনি পরে জর্ডানের প্রথম বাদশাহ হয়েছিলেন। ও, তার সাথেও দেখা হয়। হ্যাঁ, আসাদ আমিরের দরবার, সেখানকার রাজনৈতিক আলোচনা, যেমন ওয়াহাবি মতবাদ, বেদুইনদের গোত্রীয় সংঘাত, এইসবের চমৎকার বিবরণ দিয়েছেন। আর আমির আবদুল্লার ব্যক্তিত্ব, আসাদের বর্ণনায় তিনি ছিলেন বেশ রসবোধ সম্পন্ন, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। আরব জীবন সম্পর্কে তার বাস্তববাদী দর্শন আসাদকে বেশ প্রভাবিত করেছিল। তবে এই ভ্রমণের পথে নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জও ছিল, যেমন সিরিয়া যাওয়ার ভিসা না পাওয়ার ঘটনাটা। হ্যাঁ, সেটাও একটা ঘটনা। ফরাসি কর্তৃপক্ষ তাকে ভিসা দেয়নি, কারণ তিনি ছিলেন অস্ট্রিয়ান নাগরিক, মানে তৎকালীন শত্রু দেশের লোক। তখন তিনি কি করলেন? তিনি কিন্তু দমে যাননি। খুব কঠিন পথে প্রায় লুকিয়ে লুকিয়ে দামেস্ক পৌঁছান। এই কষ্টকর যাত্রার মধ্যেও তিনি এক ধরনের মুক্তির স্বাদ পেয়েছিলেন, মানে নিয়মের বেড়াজাল থেকে বেরিয়ে আসার আনন্দ। বাহ! আর পথে গালিলির এক আরব গ্রামে তিনি যে অকৃত্রিম আতিথেয়তা পেয়েছিলেন, সেটাও তার মনে খুব গভীর ছাপ ফেলেছিল। তাহলে এই যে আমরা আলোচনা করলাম, এই নির্বাচিত অংশগুলো থেকে আমরা মোহাম্মদ আসাদের রূপান্তরের একটা বেশ স্পষ্ট ছবি দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, একদম। তার ভেতরে পশ্চিমা সভ্যতা নিয়ে যে সংশয় তৈরি হচ্ছে, প্রাচ্যের প্রতি যে গভীর টান তিনি অনুভব করছেন, আরব সংস্কৃতি আর ধীরে ধীরে ইসলামের প্রতি যে আকর্ষণ, সবকিছু স্পষ্ট। আর মরুভূমির সেই কঠোর কিন্তু আত্মিক অভিজ্ঞতা, সবকিছু মিলিয়ে তাকে যেন অনিবার্যভাবে এক নতুন পথের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। ঠিক। এই অধ্যায়গুলো জুড়ে আমরা দেখি তার গভীর আত্মজিজ্ঞাসা, তার পুরনো বিশ্বাস, পরিচিত জগৎ, এগুলোর সাথে একটা দূরত্ব তৈরি হচ্ছে। আর নতুন এক জীবনবোধের দিকে তিনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। এটা শুধু একটা বাইরের ভ্রমণ নয়। একেবারেই না। এটা শুধু ভৌগোলিক সফর নয়, এটা আসলে এক আত্মার অভিযাত্রা। তার পর্যবেক্ষণগুলোও খুব তীক্ষ্ণ। তিনি শুধু দেখেননি, তিনি অনুভব করেছেন, প্রশ্ন করেছেন, আর নিজের ভেতরে সেই অভিজ্ঞতাগুলোকে আত্মস্থ করার চেষ্টা করেছেন। এই আলোচনা থেকে আমার মনে একটা বড় প্রশ্ন আসছে। আসাদের মতো করে, মানে নিজের এতদিনের চেনা সাংস্কৃতিক বলয়, পরিচিত জগৎ, বিশ্বাস, এগুলো সব পেছনে ফেলে সম্পূর্ণ ভিন্ন এক পৃথিবীতে নিজেকে খুঁজে পাওয়া, তার সাথে একাত্ম হওয়া, এটা আসলে কতটা সম্ভব? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিজের সত্তাকে কি সত্যি এতটা আমূল বদলে ফেলা যায়? অন্য এক জীবনবোধকে এতটা আপন করে নেওয়া? এই প্রশ্নটা হয়তো আমাদের আরও অনেক ভাবনার খোরাক যোগাবে। নিশ্চয়ই, এটা নিয়ে ভাবার অবকাশ আছে। আজ তাহলে এখানেই শেষ করি। দেখা হবে অন্য কোনো পর্বে, নতুন কোনো গভীর পর্যালোচনায়। অবশ্যই। খোদা হাফেজ, নমস্কার। খোদা হাফেজ, নমস্কার। আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন।